বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। মানহানিকর বক্তব্য, যুবদল নেতার বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ। অকথ্য মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এক যুবদল নেতার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন রুমিন ফারহানা। যখন তিনি বিএনপি থেকে সরে গিয়ে নির্বাচন করতে চলেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে, তখনই তার বিরুদ্ধে নানা রকম মানহানিকর মন্তব্য করে আসছে বিএনপির সন্ত্রাসীরা। এই ঘটনার পর তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন। এরপর জানাবো, চুয়াডাঙ্গায় অস্ত্রসহ গ্রেপ্তার বিএনপির সন্ত্রাসী নেতার মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ দাবি মির্জা ফখরুলের। চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিখ্যাত সন্ত্রাসী শামসুজ্জামান ডাবলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। এই ডাবলুর কাছে অস্ত্র পাওয়া গিয়েছিল, এরপর সেনা সদস্যরা তাকে আটক করে হেফাজতে নেয়। হেফাজতে নেওয়ার পরই তার মৃত্যুর সংবাদ শোনা যায়। দেশপ্রেমিক সেনাবাহিনীদের ধন্যবাদ জানিয়েছে পুরো বাংলাদেশবাসী এমন একটি কুখ্যাত সন্ত্রাসীকে হেফাজতে নেওয়ার জন্য। এদিকে গণভোটে হ্যাঁ ভোট দেয় বিএনপির সিদ্ধান্ত বললে নজরুল ইসলাম। গণভোটে হ্যাঁ ভোট দেয় বিএনপির সিদ্ধান্ত বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। নজরুল ইসলাম খান বলেন, আসন্ন নির্বাচন ও সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোট আয়োজিত হলে বিএনপি তাতে ইতিবাচক সাড়া দেবে, অর্থাৎ বিএনপি হ্যাঁ ভোট দেবে বলে নিশ্চিত করেছেন তিনি। এবারে জানাবো, ইরানে নিহতের সংখ্যা 12,000-এর বেশি বলছে জেরুজালেম পোস্ট। ইরানে চলমান বিক্ষোভে গুলি চালিয়েছে আয়াতুল্লাহ খামেনির নিরাপত্তা বাহিনী। এই অভিযানে শুক্র ও বৃহস্পতিবার দুই রাতেই 12,000-এর বেশি মানুষকে হত্যা করেছে খামেনির বাহিনী। এরপরই জেরুজালেম পোস্ট বিষয়টি নিশ্চিত করেছে। মাত্র 2 দিনের ব্যবধানে এত বিপুল সংখ্যক নিরীহ মানুষকে হত্যা করেছে এই খামেনির বাহিনী। এবং সর্বশেষ জানাবো, মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের। মার্কিন যুক্তরাষ্ট্রের যত মানুষ রয়েছে ইরানে, তাদেরকে ইরান ছেড়ে তারপর যুক্তরাষ্ট্রে ফেরত যাওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিশ্চিত করেছেন সবাইকে, যেহেতু ইরানে একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে, তাই সবাইকে সেখান থেকে নিজ দেশে দ্রুত সময়ের মধ্যে প্রত্যার্পণ করতে হবে। যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র, এমনটাই ধারণা করা হচ্ছে। যদি ইরানে হামলা চালানো হয়, ইরানের আয়াতুল্লাহ খামেনির সরকারও জানিয়েছে ইরান পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে। এই ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে সর্বোচ্চ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। মানহানিকর বক্তব্য, যুবদল নেতার বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ। অকথ্য ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এক যুবদল নেতার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ বিজয়নগরের এক অংশের আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ বিকেলে আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন তিনি।
লিখিত অভিযোগে রুমিন ফারহানা উল্লেখ করেছেন, গত 11 জানুয়ারি আশুগঞ্জ উপজেলা শরীফপুরে বিএনপির প্রাত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত মিলাদ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় যুবদল নেতা আলমগীর খাঁ তার বিরুদ্ধে মানহানিকর ও কটূক্তিমূলক বক্তব্য দিয়েছে। তিনি বলেন, ওই বক্তব্যে আলমগীর খাঁ বলেন, রুমিন ফারহানা আর মমতাজের মধ্যে কোনো পার্থক্য নেই। পাশাপাশি আরও আপত্তিকর ভাষায় কথাবার্তা বলেছেন, অর্থাৎ মমতাজ যেমন অনেকের সঙ্গে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড করেছে, রুমিন ফারহানাও নাকি সেমনই করেছেন, যা তার সমর্থক ও সাধারণ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। অভিযোগপত্রের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত ওই বক্তব্যের একটি ভিডিওর লিঙ্কও সংযুক্ত করা হয়। অর্থাৎ এর আগে রুমিন ফারহানার একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। সেই ভিডিওর লিঙ্কও জুড়ে দেওয়া হয়। সেখানে বিভিন্ন আপত্তিকর কথাবার্তা, অর্থাৎ এমন কথাবার্তা যেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন কি ধরনের কথাবার্তা বলেছিল, এসব কথাবার্তা বলে রুমিন ফারহানাকে প্রতিপন্ন করার সর্বাত্মক চেষ্টা করেছে বিএনপির ওই যুবদল নেতা। এই ঘটনার পরই রুমিন ফারহানা একটি লিখিত অভিযোগ দিয়েছেন এবং তিনি এর বিচার চেয়েছেন। চুয়াডাঙ্গায় বিএনপি নেতার মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ দাবি মির্জা ফখরুলের। চুয়াডাঙ্গায় এক শীর্ষ সন্ত্রাসী বিএনপির নেতাকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা। অস্ত্র ও গোলাবারুদসহ উক্ত নেতাকে আটক করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এরপর সেনা হেফাজতে থাকাকালীন হঠাৎ করে এই বিএনপির শীর্ষ সন্ত্রাসী নেতা আহত হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ার পর সেনাবাহিনীর সদস্যরা সর্বোচ্চ তাকে চিকিৎসা দিয়েছে হসপিটালে নিয়ে, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ার পর মৃত্যুবরণ করেন। অবৈধ অস্ত্র রাখার দায়ে সেনাবাহিনী সদস্যদের দেখে ভয় পেয়ে উক্ত নেতা অসুস্থ হয়ে পড়েন। এরপর সেনা সদস্যরা তাকে সর্বোচ্চ চিকিৎসা দিয়েছেন, হসপিটালে নিয়ে গিয়েছেন, তাদের জায়গা থেকে সর্বোচ্চ কাজ করেছেন। কিন্তু বিএনপির এই সন্ত্রাসী নেতা মারা যাওয়ার ঘটনায় এখন বিএনপির কিছু নেতাকর্মী আছে, তারা সেনাবাহিনী সদস্যদের বিরুদ্ধে বিক্ষোভ করেছিল। কিন্তু বিক্ষোভ করে কোনো লাভ হবে না, কারণ এদেশে কোনো সন্ত্রাসীদের আর ঠাঁই হবে না। কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন। কিন্তু সেনাপ্রধান আসলে আদতে সেনাবাহিনী যে কাজটি করেছে সেটা খুব ভালো কাজই করেছে। বিএনপির ওই নেতার কাছে কেন অস্ত্র পাওয়া গেল এসব বিষয়ে প্রশ্ন তোলা হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এ বিষয়ে লিখিত কোনো বক্তব্য গণমাধ্যমে দিতে পারেননি। শুধু কেন, কিভাবে মারা গেল এসব বিষয়ে সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন। কিন্তু কেন ওই বিএনপি নেতার কাছে অস্ত্র এলো, অস্ত্র কি তাকে সরকার থেকে দেয়া হয়েছে, নাকি তিনি কি কারণে তার মতো একজন সাধারণ ব্যক্তির কাছে অস্ত্র থাকবে, এসব বিষয় নিয়ে বিএনপি কোনো কথা বলছে না। গণভোটে হ্যাঁ ভোট দেয় বিএনপির সিদ্ধান্ত অবশেষে স্বীকার করলেন নজরুল ইসলাম খান। গণভোটে হ্যাঁ ভোট দেয় বিএনপির সিদ্ধান্ত বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। নজরুল ইসলাম খান বলেন, আসন্ন নির্বাচন ও সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোটে আয়োজিত হলে বিএনপি তাতে ইতিবাচক সাড়া দেবে। আমরা সবার আগে সংস্কার চেয়েছি। আজ বিকেলে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিসিএএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন। বৈঠক শেষে প্রার্থিতা বাতিলের বিষয়ে গণমাধ্যম কর্মীদের নজরুল ইসলাম খান বলেন, সংবিধানে স্পষ্ট বলা আছে যে কেউ দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু অনেক জায়গায় রিটার্নিং অফিসাররা আমাদের এবং অন্য দলের প্রার্থীদের প্রার্থিতা বাতিল করেছে। কিন্তু আইন সবার জন্য সমান হওয়া উচিত, বিষয়টি যেন আর জটিল না হয় সেদিকে নজর দিতে বলেছি আমরা। তিনি আরো জানান, বর্ণমালা অনুসারে পোস্টাল ব্যালট সাজানো হয়নি, বিশেষ করে কয়েকটি রাজনৈতিক দলের নাম আগে চলে এসেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে হয় ইচ্ছে করে এমনটি করেছেন বলে অভিযোগ করেছেন তিনি। কমিশনের প্রতি তিনি আহ্বান জানান যেন এই পোস্টাল ব্যালটের মতো দেশের ব্যালটেও একইভাবে প্রতীক ব্যবহার করা না হয়। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড প্রসঙ্গে বিএনপির এই নেতা জানান, যথাসময়ে নির্বাচনের জন্য ইসির
অনুরোধ দলের চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফর বাতিল করেছে। কেন বাতিল করেছে? নির্বাচন কমিশন নাকি তাকে বাতিল করতে বলেছে। তবে নির্বাচন কমিশন কেন বাতিল করতে বলেছে সেসব বিষয় নিয়ে নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো লিখিত বক্তব্য দিতে পারেনি। শুধু তাদের মনে হয়েছে বলেই তারেক রহমানের সফর বাতিল করেছে। ইরানে নিহতের সংখ্যা 12,000-এর বেশি, বলছে জেরুজালেম পোস্ট। ইরানের চলমান বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযান ও গুলিতে 12,000-এর বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে জেরুজালেম পোস্ট। সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের বরাত দিয়ে দাবি করে তারা আজ 13 জানুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে এই হত্যাকাণ্ডের বড় অংশই ঘটেছে বৃহস্পতিবার ও শুক্রবার রাতে, মাত্র 2 রাতের মধ্যেই। ঘটনাটিকে দেশটির সমসাময়িক ইতিহাসে সবথেকে বড় হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করেছে। মঙ্গলবার 13 জানুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে তারা জানিয়েছে হত্যাকাণ্ডের বড় অংশই ঘটেছে বৃহস্পতিবার ও শুক্রবার 2টি রাতের মধ্যখানে। তবে এ সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন HRANA জানিয়েছে গত মাসে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 646 জনের মৃত্যুর তথ্য তারা নিশ্চিত করতে পেরেছে। ইরান ইন্টারন্যাশনালের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে তাদের এই হিসাবে সূত্রের মধ্যে রয়েছে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ঘনিষ্ঠ ব্যক্তিরা, প্রেসিডেন্টের দপ্তরের 2টি সূত্র ও মাশহাদ, কেরমানশাহ ও ইস্পাহানে কর্মরত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGC সদস্যরা এছাড়া প্রত্যক্ষদর্শী নিহতের পরিবারের সদস্য মাঠ পর্যায়ে প্রতিবেদন, চিকিৎসা কেন্দ্রের তথ্য, বিভিন্ন শহরের চিকিৎসক ও নার্সদের বিবরণ থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।